আমার বিয়ের 4 দিন পরের ঘটনা। পরিবারের সবাই মিলে রাতের বেলা আমরা খেতে বসেছি, হঠাৎ কারেন্ট চলে গেল। আমার শ্বশুর একটু রাগী মানুষ, উত্তেজিত হয়ে বলল লোডশেডিং হওয়ার আর সময় পেল না। এরপর আমার শ্বশুর আমাকে বলল, বৌমা কারেন্ট আসুক তারপরে টেবিলে খাবার দাও, এত গরমে কেউ খেতে পারে না। আমি বললাম ঠিক আছে বাবা। এরপরে সবাই একে অপরের সাথে কথা বলছে। আমার খুব ইচ্ছা করছে বারান্দায় দাঁড়িয়ে আমার স্বামীর সাথে গল্প করতে, তাই অন্ধকারে পা বাড়িয়ে বরের পায়ে চিমটি কেটে আমি বারান্দার দিকে চলে গেলাম। আমি ভেবেছিলাম আমার স্বামী বারান্দায় আসবে আর পেছনে থেকে আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বারান্দায় এসে যেন আমার মাথা ঘুরে গেল। আমি দেখতে পাচ্ছি আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস খাচ্ছে, আর আমি ভাবতে লাগলাম তাহলে আমি তখন কার পায়ে চিমটি কাটলাম। এগুলা ভাবতে ভাবতে শরীরের লোম দাঁড়িয়ে গেল। ভাবলাম বারান্দায় দাঁড়ানো সত্যি কি আমার স্বামী নাকি ভূত। এরপর আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়লাম, ফ্লোরে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে দেখতে পাচ্ছি আমার বেডরুমে। চোখ খুলতেই তাকিয়ে দেখি আমার রুম ভর্তি সবাই বসে আছে। সবাই মিলে আমাকে এক এক রকমের প্রশ্ন করতে লাগলো, এই যেমন কি ভূত দেখেছি, কালো নাকি লম্বা, সত্যি কি ভূত ছিল ওইটা। সব অদ্ভুত অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাকে, কিন্তু আমি কোনটার উত্তর দিব ভেবে পাচ্ছি না। এরপর আমার স্বামীকে ইশারা দিয়ে ওর কানটা আমার কাছে আনতে বললাম। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম আমাকে বিছানায় কে নিয়ে এসেছে। আমার স্বামী বলল আমি নিয়ে এসেছি, কিন্তু তুমি আমাকে দেখে এভাবে চিৎকার দিলে কেন। আমি বুঝতে পারলাম আমার স্বামী খাবার টেবিল থেকে উঠে বারান্দায় গিয়ে সে বাতাস খাচ্ছিল, কিন্তু আমি চিমটি কাটলাম। এরপরে আমার শ্বশুর বলল এই বাসাটা আমার কাছে তেমন একটা সুবিধাই মনে হচ্ছে না, বৌমা ভূত দেখে ভয় পেয়েছে, আমারও মনে হয় এই বাসায় ভূত আছে। শ্বশুর বলল কারেন্ট চলে যাওয়ার পরে অন্ধকারে আমার পায়ে 2টো চিমটি কাটা হয়েছে। এই বাসাটায় কারো এত বড় সাহস নেই যে আমার পায়ে চিমটি কাটবে, এটা ভূতেরই কাজ। শ্বশুরের এমন কথা শুনে আমি থ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম তাহলে আমি আমার শ্বশুরের পায়ে চিমটি কেটেছি, কিন্তু আরেকটা চিমটি কে কাটলো, আমি তো একটা চিমটি কেটেছিলাম। এরপর আমার স্বামী বলল আব্বু এই বিষয়ে আমি তোমার সাথে সকালে কথা বলবো। এরপর আমার শাশুড়ি আম্মা বলল যে যার রুমে চলে যাও। আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের জামাই রুম থেকে চলে গেল, আর আমি আমার স্বামীর সাথে সেদিন বেশি কথা বললাম না, চুপচাপ শুয়ে পড়লাম। কারণ আমি আজকে অনেক বড় একটাই অন্যায় করেছি, বউ হয়ে শ্বশুরের পায়ে চিমটি কেটেছি। এরপর সকালবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় আমার স্বামী রান্নাঘরে উকি মেরে বলল তাড়াতাড়ি রান্না করো, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি গোসল করে আসি। এই কথা বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল, আর আমার মনের মধ্যে তখন দুষ্টু বুদ্ধি কাজ করছিল। তাই রান্নার গ্যাসটা অফ করে হাতে একটা গ্লাস নিয়ে সোজা ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমের সামনে এসে দেখলাম ওয়াশরুমের দরজা খোলা। মনের মধ্যে শয়তানি বুদ্ধি কাজ করছে, তাই বেসিনের কলটা ছেড়ে গ্লাসে কিছুটা পানি নিয়ে ওয়াশরুমের দরজাটা হালকা খুলে ভেতরে পানি ফিকে মেরে দিলাম দৌড়। ওয়াশরুমের মধ্যে কে কে বলে চিৎকার দিল। আমি সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। ওয়াশরুম থেকে পিঠ ভেজা অবস্থায় বাহির বের হয়ে আসলো আমার ননদের স্বামী। বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো। তখন আমার ননদের স্বামী চিৎকার শুনে সবাই একত্রে জড়ো হয়ে আসলো। আমিও দৌড়ে ওয়াশরুমের সামনে এসে আমার তো চোখ কপালে উঠে গেল। আমার ননদের স্বামী পিঠের ভেজা অংশ সবাইকে দেখিয়ে বলল আমি মাত্রই ওয়াশরুমে গিয়েছিলাম, পেছন থেকে কে যেন আমাকে পানি মেরেছে, দেখুন সবাই আমি সম্পূর্ণ ভিজে গেছি। আমি মনে মনে ভাবলাম আর বললাম এটা কি হলো। ভেবেছিলাম ওয়াশরুমে আমার স্বামী ঢুকে গেছে, কিন্তু আমার ননদের স্বামী ঢুকলো কখন, কিন্তু আমার স্বামী বাহিরে কেন। তখন আমার ননদ বলে উঠল আব্বু সত্যি এই বাড়িতে কোনো ভূত আছে, আমি রুমের মধ্যে ছিলাম, ভাবি রান্নাঘরে ছিল, তুমিও মা ও তোমাদের দুজনেই রুমের মধ্যে, আর ভাইয়া ছিল ড্রয়িং রুমে, তাহলে ওর গায়ে পানিটা মারলো কে। আমার শ্বশুর বলল তোমরা যে যার মতো রুমে চলে যাও, আমি আজই কবিরাজের কাছে যাব, এ বাসায় কি সমস্যা আছে সেটা আমাকে বের করতেই হবে। আমার ননদের স্বামী বলল আমার মাথায় ধরছে না, এগুলা কি হচ্ছে, আমি তো ঠিকই বুঝতে পারছি সব কিছু আমার কারণেই হয়েছে, কিন্তু সবার সামনে মুখ খুললে আমার কপালে দুঃখ আছে, তাই চুপচাপ করে রান্নাঘরের দিকে চলে গেলাম। এরপর আমার শ্বশুর বাসা থেকে বের হলো কবিরাজের বাসায় যাবে বলে। সিঁড়ির রেলিং ধরে নামতেই বলে মাগো বলেই চিৎকার দিয়ে উঠলাম, সামনে কেটে গেছে, রক্ত পড়ছে। আমার শ্বশুর কাটাছেঁড়া রক্ত এইসব খুব ভয় পায়। তারপর আমার শ্বশুর নিচের দিকে না গিয়ে আবার বাসায় চলে আসলো। বাসার ভেতরে ঢুকে
ঢুকেই আমার শ্বশুর নাম ধরে কয়েকবার ডাক দিল। আমার শাশুড়ি এবং আমি দৌড়ে আমার শাশুড়ি আর আমি দৌড়ে আমার শ্বশুরের কাছে আসলাম। সামনে আসতেই আমরা দুজনেই চমকে উঠলাম। আমার শাশুড়ি তো কাঁদো কাঁদো ভাব। আমি বললাম, কি হয়েছে আব্বা? তারপরে আমি বললাম, কি হয়েছে আব্বা? আমার শ্বশুর বলল, আরে বলো না, সকালবেলা যখন আমি ব্যায়াম করে ফিরছিলাম তখন তো সিঁড়ির রেলিংটা ঠিকই ছিল, কিন্তু এখন নামতে গিয়ে দেখি সিঁড়ির রেলিংটা বলটা নাই, আর জায়গাটাও খুব ধারালো হয়ে আছে। না দেখতেই হাতটা দিতেই আমার হাতটা কেটে গেল। আমি আর আমার শ্বশুরের কথা শেষ না হতেই আমি দৌড়ে রুমের ভিতরে গিয়ে ব্যান্ডেজ নিয়ে আসলাম। আমার শ্বশুরের হাতে আমি ব্যান্ডেজ করে দিলাম। আর আমার শাশুড়ি তো কান্না কান্না ভাব। আমার শ্বশুরকে আমার শাশুড়ি খুব ভালোবাসে। আমার শাশুড়িও আমার শ্বশুরকে খুবই ভালোবাসে। বাসার ভেতরে নিয়ে চলে গেল। এরপর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই তাদের রুমে বসে কথা বলছে। এই বাড়িতে আসার পর একটার পর একটা ঘটনা ঘটেই চলছে। হয়তো এই বাড়িতে খারাপ কিছু আছে। সে হয়তো চায় না তুমি কবিরাজের কাছে যাও, যার কারণে তুমি সিঁড়ি দিয়ে নামতেই তোমার হাতটা কেটে গেল। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলল, কথাটা তুমি ঠিকই বলেছ। তখন আমার শ্বশুর আমার শাশুড়িকে বলল, এই বাসায় যারাই থাকুক না কেন সবারই ক্ষতি হবে। আমার একজন পরিচিত কবিরাজ আছে, ওকে এনে দেখাও, তারপরে সাথে সাথে দেখবা সব উড়ে চলে যাবে। দাঁড়াও, আমি কবিরাজকে ফোন করছি। এই কথা বলে আমার শ্বশুর তার পকেট থেকে ফোনটা বের করে কবিরাজকে ফোন করলো। ঘন্টা খানেকের মধ্যেই কবিরাজ আমাদের বাসায় এসে হাজির। কবিরাজের পোশাক দেখে মনে হলো লোকটার মধ্যে ভেজাল আছে। আমি আমার বেডরুমের পর্দা সরিয়ে আমি লোকটাকে দেখছি যে লোকটা কি করছে। বাসায় চতুর্পাশে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে এমন ভাব নিল যে উনি কবিরাজ, উনি যেন সব কিছুই দেখতে পাচ্ছে। আমার শাশুড়ি এসে কবিরাজকে দেখেই ভয় পেয়ে গেল। তারপরে দৌড়ে নিজের রুমে চলে গেল। কবিরাজ চোখ মিলে চতুর্দিকে ফু দিয়ে আমার শ্বশুরকে বলল, তোদের বাসায় অনেক বড় জিনের আসর আছে। আমি তো কবিরাজের কথা শুনে অবাক। এই বেটা জিন পেল কোথায় বুঝতে পারলাম না। তিলকে তাল বানাতে এই লোকটা এই বাসায় এসেছে। আমার কারণেই যখন এত কিছু, তখন আমাকে কিছু একটা করতে হবে। আমার শ্বশুর কবিরাজকে নিয়ে ডাইনিং রুমের ভিতরে চলে গেল। কবিরাজ বেডরুমের মধ্যে ঢুকেই সোফায় বসে আমার শ্বশুরকে বলল, বাসার সবাইকে ডাক, সবার হাতে তাবিজ বাঁধতে হবে। আমার শ্বশুর বলল, আমার ছেলে তখন অফিসে, আমার ছেলের বউ আছে, আমার মেয়ে আছে, মেয়ের জামাই আছে। তখন কবিরাজ বলল, আচ্ছা ঠিক আছে, বাসায় যে যে আছে সবাইকেই ডাকুন। আমার শ্বশুর সবাইকে ডাক দিয়ে ডাইনিং রুমে নিয়ে আসলো। এক এক করে সবাই আমরা ডাইনিং রুমে আসলাম। আমি এক প্লেট হাতে মুড়ি নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করলাম। সবাই অবাক হলো আমার হাতের মুড়ি দেখে। আমার শ্বশুর তখন বলল, বৌমা মুড়ি নিয়ে কেন আসলে? উনি অনেক বড় তান্ত্রিক, তাকে বিস্কুট দাও, চা দাও, কেক দাও। তখন আমি বললাম, আমার বাবার বাড়িতে যদি কোনো তান্ত্রিক আসতো তখন আমি মুড়ি খেতে দিতাম। কবিরাজকে বললাম, সাধু বাবা আপনি এই মুড়িগুলা খান। কবিরাজ তখন বলল, আমি খালি মুড়ি খাই না। তখন আমি কবিরাজকে বললাম, আপনি কিভাবে ভাবলেন আমি আপনাকে খালি মুড়ি দিয়েছি? মুড়ির সাথে আমি আপনাকে অন্য কিছুও দিয়েছি, খেয়ে দেখুন ভালো লাগবে। কবিরাজ তখন রেগে গিয়ে বলল, এই মেয়েটা তো চরম বেয়াদব, আমার সামনে মুড়ি দিয়ে বলছে আরও কিছু দিয়েছে। এতে আমি আমার শ্বশুরকে বললাম, আব্বা আপনি হাত দিয়ে দেখেন তো মুড়ির মধ্যে আমি আর কি কি দিয়েছি। তখন আমার আর কবিরাজের কথা শুনে ওরা তো সবাই অবাক হয়ে, শ্বশুর তখন মুড়ির মধ্যে হাত দিয়ে দেখলো দুটো ছোট্ট ছোট্ট পাথর। আমার শ্বশুর তো তখন রেগে গিয়ে বলল, বৌমা তুমি পাথর খেতে দিয়েছো কেন? তাড়াতাড়ি তুমি কবিরাজের কাছে ক্ষমা চাও। তখন আমি হাসতে হাসতে আমার শ্বশুরকে বললাম, আমি কবিরাজকে দেখেই বুঝতে পেরেছি যে প্রথমে উনি একটা ভণ্ড কবিরাজ, যে মুড়ির প্লেট দেখতে বুঝতে পারে না সে মুড়ির মধ্যে কি আছে সে আমাদের ঘরে ঢুকে কিভাবে বুঝতে পারলো যে আমাদের ঘরে জিন আছে। আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তখন কবিরাজ থতমত খেয়ে বলল, এই মেয়েকে এখান থেকে যেতে বলো, ওর উপরে জিনের ভর করেছে। এরপর আমার ননদের স্বামী কবিরাজের উপর উত্তেজিত হয়ে বলল, জিন এবার তোর উপরে ভর করাবো। ওই দিন খাবারের টেবিলে রাতের বেলা কারেন্ট চলে যাওয়ার পর আপনার মেয়ে চিমটি কেটেছিল আপনার পায়ে, ও ভেবেছিল হয়তো ওটা আমার পা। ননদের জামাইয়ের মুখের কথা শুনে তখন আমিও আমার সত্যি কথাটা বলে দিলাম। আমি বললাম, ওই দিন আমিও আপনার পায়ে চিমটি কেটেছিলাম বাবা। আর আমি আমার ননদের জামাইকে বললাম, ওই দিন আমি তোমার ভাইয়া ভেবে তোমাকে পানি দিয়ে ফেলেছিলাম। আর আমার শ্বশুর এই কথা শুনে তখন আমাদেরকে বলল, তোমরা এই কথাগুলো আমাকে আগে কেন বলো? এরপর আমার শ্বশুর বলল, আগে এই ভণ্ড কবিরাজকে বাসা থেকে বের করো। এই কথা বলে ধাক্কা দিয়ে কবিরাজকে রুম থেকে বের করে দিল। তারপর আমি সবার কাছে ক্ষমা চাইলাম। এই হাস্যকর বিষয়টা নিয়ে সবাই আমরা হা হা করে হেসে দিলাম।